তাদের একেকটা কোম্পানিতে, একেকটা ফ্যাক্টরিতে couple of thousands people কাজ করে। যে আমাদের pharmaceutical industry sales 5.7% increase হইছে। Medical device is absolutely fast growing। কি বলবেন আপনি? পাবলিকেশন কি থাকা ইম্পোর্টেন্ট নাকি স্কিলটা খুব বেশি ইম্পোর্টেন্ট? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা জয়েন করেছেন। আমরা যখন এসএসসিজির যাত্রা শুরু করি, আমরা ২ টা বিষয় মাথায় রেখে যাত্রা শুরু করি। সেটি একটা হচ্ছে জার্মানিতে বাংলাদেশীরা আছে যারা বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা প্রচেষ্টার জন্য এসএসসি যাত্রা শুরু এবং ২ নাম্বার যে বিষয়টা সেটি ছিল যে যারা জার্মানিতে আছে বাংলাদেশীরা এবং যারা বাংলাদেশ থেকে ডিরেক্ট আসতে চায় এখানে, যাদের একটু সহযোগিতা দরকার, একটা হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে জার্মানিতে আসার পথটা সুগম করে দিতে আমার যাত্রা শুরু হয়। এসএসসি একটা প্রফেশনাল নেটওয়ার্ক। এর মূল কাজ রয়েছে যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চায় তাদেরকে প্রফেশনালি সাহায্য করা এবং প্রস্তুত করা। আমরা ক্যারিয়ার কোচিং দেই প্রফেশনালি এবং সেই সাথে বিভিন্ন ধরনের সাজেশন, অ্যাডভাইস এবং ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের যে গেস্ট এবং হচ্ছে কিনোট স্পিকার। আমাদের সাথে আছেন মুক্তাদির পাঠান লোমন। লোমন ভাই ইউনিক শহর থেকে এবং আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে শহর থেকে। তো লোমন ভাই পড়াশোনা করেছেন বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ব্যাচেলরস অ্যান্ড মাস্টার্স হচ্ছে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে। এরপর উনি জার্মানিতে এসেছেন মাস্টার্স ইন পাবলিক হেলথে এবং জার্মানিতে আসার পর থেকে তার ক্যারিয়ারের যে যাত্রা শুরু হয়েছে সেটা এখনো পর্যন্ত নন স্টপ চলছেই। আমরা দেখেছি মুক্তাদির পাঠান লোমন ভাই একজন হেলথ স্পেশালিস্ট, জিএমপি, জিডিপি ইত্যাদি সেক্টরে উনি কোয়ালিটি ম্যানেজমেন্টেও কাজ করেছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রায় ৫ বছর ধরে। মুক্তাদির পাঠান লোমন ভাইয়ের আরো একটি বিশেষত্ব হচ্ছে উনি ফ্লুয়েন্টলি জার্মানে দক্ষতা রয়েছে, যেটা বাঙালিদের মধ্যে অনেকের নাই, যেটা তার প্রফেশনকে আরো এগিয়ে নিতে সহযোগিতা করেছে। তো মুক্তাদির পাঠান লোবন ভাইয়ের যেই প্রফেশনাল এক্সপেরিয়েন্স, জার্মানিতে পড়াশোনার এক্সপেরিয়েন্স এবং হেলথ কেয়ার সেক্টরের যে তার যে দৃষ্টিভঙ্গি সবকিছু নিয়ে আজকে আমরা জানবো। আমি সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাদির পাঠান লোবন ভাইকে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমরা এখন ফ্লোর আপনার। আমি ছোট্ট করে আসলে পরিচয় আমার রবিউল যেমনটা বলল, ঠিক ওরকমই। আমি মুক্তাদির পাঠান লোভন জার্মানিতে এই তো সামনের মাসে ইনশাআল্লাহ ১২ বছর পূর্ণ হবে। আমার ব্যাচেলর মাস্টার্স ছিল ফার্মেসিতে। আমি এখানে আসার পর আমার 2nd মাস্টার্স করি পাবলিক হেলথে। তারপর থেকে আমার জব আমি আবার ফার্মাসিউটিক্যাল ট্র্যাকেই পাবলিক হেলথে মাস্টার্স করার পরেও ফার্মাসিউটিক্যালস এ জব করি এখন আম একটা কোম্পানিতে। কোয়ালিটি অ্যাসুরেন্স এ আছি। বাংলাদেশে প্রোডাকশনে জব করতাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এ। পরিচয়ের ব্যাপার হয়তো কথার সূত্রে প্রেজেন্টেশনের বিভিন্ন স্লাইডে যখন আমরা চলতে থাকবো, হয়তো পিছনের কথাগুলো আবার আসবে বা আমি কোথায় কখন কি অবস্থায় কি ফেস করেছি এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যেটা মানে আমাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে কোন টিপিক্যাল প্রেজেন্টেশনের বাইরে গিয়ে আজকে আমি আমার জার্নিটা শেয়ার করব আপনাদের সাথে। এবং আমার এই জার্নি শেয়ার করার মাঝখানে আমার এক্সপেরিয়েন্স আমি কি ফেস করেছি, কোন সিচুয়েশন এ কি করতে হয়েছিল, এই সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। এখান থেকে ইনফরমেশন গুলোও বের হয়ে আসবে এবং শেষে কারো যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা আজকে কথা বলব লাইফ সায়েন্স নিয়ে। লাইফ সায়েন্স ইস লাইক এ বিগ আমব্রেলা আমার কাছে আমি বলব এভাবে। কারণ যখন আমরা লাইফ সায়েন্স নিয়ে কথা বলব তখন লাইফ সায়েন্স এর মধ্যে আসলে যেমনটা আমাদের অলরেডি পার্টিসিপেন্টস যারা আছেন তারা লিখছেন আমি দেখছি একজন অনকোলজিস্ট, একজন মেডিকেল ডক্টর, মাইক্রোবায়োলজিস্ট, বায়োটেকনোলজিস্ট। আমি ন নিজে ফার্মেসি আমার ব্যাকগ্রাউন্ড। I know that someone from pharmacy joined already. So এটাই হচ্ছে বেসিক্যালি লাইফ সায়েন্স যে আমরা আসলে লাইফ সায়েন্সটাকে যখন বলতে যাব আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই। আমরা যখন লাইফ সায়েন্স নিয়ে কথা বলতে যাব তখন আমরা দেখব আসলে এই সবগুলো সাবজেক্ট আসলে এই একটা আমব্রেলার নিচে চলে আসে। যেমনটা ঠিক এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। লাইফ সায়েন্স যখন আমরা দেখব তখন এই সবগুলো সাবজেক্ট চলে আসবে। বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, টক্সিকোলজি, বায়োটেকনোলজি, আম ফার্মাকোলজি, অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ, ফুড অ্যান্ড নিউট্রিশন এই সবকিছু মিলায় আল্টিমেটলি লাইফ সায়েন্স। মানে যে জিনিসগুলো আল্টিমেটলি আমাদের যদি লাইফ জিনিসটাকে চিন্তা করি, লাইফ বলতে হয়তো আমরা সবাই শুরুতে আসলে লাইফ বলতে শুধুমাত্র আমরা মানুষ অ্যাজ এ হিউম্যান বিইং আমরা চিন্তা করব যে আমাদের লাইফ। আল্টিমেটলি প্ল্যান্ট লাইফ, অ্যানিমাল লাইফ এটা আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো যতটা না ইম্পোর্টেন্স পায় বা যতটা
বড় একটা স্পেকট্রামে আমরা দেখি, তার চাইতে অনেক, অনেক বেশি স্পেকট্রামে আল্টিমেটলি ডেভেলপড কান্ট্রি গুলোতে। সো when we're talking about জার্মানি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই লাইফ ব্যাপারটা আসলে শুধুমাত্র হিউম্যান বিইং বেসড না। এটা আল্টিমেটলি পুরো জীব সত্তাটাকে আসলে রিপ্রেজেন্ট করে, এবং সেই জীব সত্তাকে সামনে রেখে যত ধরনের লাইফ সায়েন্স এর ইমপ্লিমেন্টেশন হওয়া সম্ভব, এই সবকিছু আল্টিমেটলি আমরা প্র্যাকটিক্যালি দেখি ইমপ্লিমেন্ট হতে প্রত্যেকটা সেক্টরে। আমরা যদি এই লাইফ সায়েন্স এর আরেকটু ডিপে চিন্তা করি, আমাদের পরের স্লাইডটাতে যাই। আমি কাউকে কিছু বলব না, জাস্ট বলব যে জাস্ট কাপল অফ সেকেন্ডস আপনি যদি এই স্লাইডটার দিকে তাকায় থাকেন, আপনি দেখবেন কয়েকটা শব্দ আপনার চোখে পড়বে, এবং এই কয়েকটা শব্দ, প্রত্যেকটা শব্দ লাইফ সায়েন্সের সাথে একদম 100% ইনভলভড, বা আমি বলবো আমার ভাষায় এই প্রত্যেকটা শব্দ লাইফ সায়েন্সের একেকটা টার্গেট, একেকটা গোল, একেকটা অ্যাচিভ পয়েন্ট। যেমন যদি আমি দেখি কেয়ার, আমার চোখে পড়তেছে কেয়ার, লাইফস্টাইল, হেলথ, হারমোনি, রেস্কিউ, এই প্রত্যেকটা জিনিস, যেমন আমি যদি প্রত্যেকটা শব্দকে ইন্ডিভিজুয়ালি বলতে আসি, একেকটা বিষয় নিয়ে কথা বলি, যেমন লাইফস্টাইল নিয়ে যদি আমি কথা বলি, আমি ডেফিনিটলি মেডিকেল সায়েন্সকে এটার মধ্যে ইনভলভ করতে পারবো। আমি এর মধ্যে পাবলিক হেলথকে ইনভলভ করতে পারবো। আমি যদি রেস্কিউ দেখি, ডেফিনিটলি এর মাঝখানে পাবলিক হেলথকে ইনভলভ করতে পারবো। এগেইন মেডিকেল সায়েন্সকে ইনভলভ করতে পারবো। আমি যদি ভার্চুয়াল কোনো কিছুতে যাই, দেন আই ক্যান মেডিকেল ইমেজিং কে এখানে ইনভলভ করতে পারবো, ডিজিটাল হেলথ কে এখানে ইনভলভ করতে পারবো। ন্যাচারাল যদি আমি তাকাই, আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে আমরা জানি আমরা এখন ন্যাচারাল জিনিসের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড, অনেক বেশি কি বলবো এটাকে, অনেক বেশি ডিপেন্ডেন্ট বা অনেক বেশি ট্রাস্টওয়ার্দি একটা সেক্টর হয়ে উঠছে, যে ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল মেডিসিন, ন্যাচারাল এনিথিং রাদার দ্যান অর্গানিক। সো এই সবগুলো জিনিস আলটিমেটলি লাইফ সায়েন্সের এক একটা গোল, যেটা আমি শুরুতে বলছিলাম, এক একটা অ্যাচিভ পয়েন্ট, অ্যাচিভেবল থিংস, যেটা আমরা অলরেডি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি বলা যায় ইন এ সেন্স, এবং আরো আরো অনেক কিছু। বিষয়টা হচ্ছে এরকম যে সামওয়ান সেড যে আসলে অ্যাচিভমেন্টের তো আলটিমেটলি কোনো লিমিট নাই যে আমি কোন পর্যন্ত অ্যাচিভ করব। সো ইটস গোইং অন অ্যাকচুয়ালি, যে আমরা এখন পর্যন্ত যত দূর অ্যাচিভ করতে পেরেছি, সেই অ্যাচিভমেন্টের ধারাবাহিকতা বা সেই প্রচেষ্টা এখনো পর্যন্ত চলছে। তো আমরা আজকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলবো, এবং হ্যাঁ, নেক্সট স্লাইড। আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, এবং এর সাথে রিলেট করব যে আসলে জার্মানি, কেন জার্মানি, হোয়াই জার্মানি। হোয়াই জার্মানি কোয়েশ্চেনটা আমরা যারা জার্মানিতে অলরেডি থাকি তাদের জন্য খানিকটা ফানি কোয়েশ্চেন। ফানি কোয়েশ্চেন এই জন্য যে আমরা যখন ইন্টারভিউ ফেস করতে যেতাম, তখন আমাদেরকে এই কোয়েশ্চেনটা খুব কমন কোয়েশ্চেন ছিল। আমি জানি না এখন এই কোয়েশ্চেন করে কিনা, হোয়াই জার্মানি, যে আমরা কেন জার্মানি যেতে চাই। দেয়ার আর থাউজেন্ডস অফ রিজন কেন জার্মানি যেতে যেতাম। তার মাঝখানে একটা বড় রিজন ছিল যখন আমরা আসছি, যে আমরা টিউশন ফি ফ্রি। এবং আরো একটা জিনিস যেটা আমরা তখন বুঝে বলি আর না বুঝে বলি, আনসারটা তখন ছিল একই রকম, বাট এখন বুঝে বলি যে আসলে লাইফ সায়েন্সের জন্য, হেলথ প্রফেশনালস দের জন্য কেন জার্মানি গুড চয়েস। পুরো ইউরোপের বা ইউ, আমি পুরো ইউরোপই বলবো, ইউ বলবো না, পুরো ইউরোপে আমরা জার্মানি জেনেরিক মেডিসিন, বায়োটেক মেডিসিনের জন্য, রিসার্চের জন্য এবং লাইফ সায়েন্সের জন্য একটা বড় হাব। অ্যাজ উই অল নো যে জার্মানি হচ্ছে সবচেয়ে বড় ইকোনমি রান করে ইউতে এখনো পর্যন্ত ইউরোপে। সো আমাদের একটা বড় সেক্টর আমাদের এই ইকোনমির হচ্ছে মেডিকেল, হেলথ, লাইফ সায়েন্স, এই সব কিছু মিলায়। সো এটার বেশ অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউশন আছে, যেগুলো ইউনিভার্সিটি গুলোর বাইরে বিভিন্ন রকম রিসার্চ তারা অলরেডি অনগোয়িং, এবং যার কিছু কিছু ইমপ্যাক্ট, কিছু রেজাল্ট আমরা অলরেডি কোভিড এর সময় দেখলাম। যেমন বায়োনটেক ফর এক্সাম্পল। সো বায়োনটেক কমপ্লিটলি একটা জার্মান অর্গানাইজেশন, এবং এটা একটা রিসার্চ ইনস্টিটিউশন হিসেবে ছিল, যেটা পরবর্তীতে আস্তে আস্তে এখন একটা প্রপার ফার্মাসিউটিক্যালস, একটা প্রপার বায়োটেক কোম্পানির দিকে টার্ন করছে। অলমোস্ট মোর দেন 2000 কোম্পানিজ জার্মানিতে কাজ করে, উইথ অ্যান ওয়ার্কফোর্স অফ মোর দেন 300,000 পিপল, যারা শুধুমাত্র লাইফ সায়েন্স রিলেটেড, সব ধরনের লাইফ সায়েন্স রিলেটেড কাজগুলোর সঙ্গে যুক্ত। এর মাঝখানে এক্সপ্লিসিটলি যদি বলতে চাই, ফার্মাসিউটিক্যালস কোম্পানি জার্মানিতে কাজ করে মোর দেন 600, এবং যে নাম্বারটা এখানে আছে 140,000, সেই নাম্বারটা যেটা পার্সোনালি আমার কাছে মনে হয় যে নাম্বারটা শুড বি মোর বিগ নাম্বার অ্যাকচুয়ালি, বাট হাউএভার অল দ্য রেফারেন্সেস আর দেয়ার। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে
এই নাম্বারটা অ্যাকচুয়ালি আরো 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 অনেক বেশি। বিকজ কনসিডারিং দ্যাট আমাদের এখানে ফার্মা জায়ান্টসদের যে ফ্যাক্টরি গুলো আছে তাদের একেকটা কোম্পানিতে একেকটা ফ্যাক্টরিতে couple of thousands people কাজ করে। সো ওইভাবে হিসাব করতে গেলে আমরা যারা ইন্ডাস্ট্রির একদম সরাসরি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে কাজ করি না, তাদেরকেও যদি এটার সাথে কাউন্ট করা হয় তাহলে the number will be more than 140,000 যেটা শুরুতে আমার ইন্টারভিউ রেফারেন্স দিয়ে যে কথাটা বললাম যে স্কিলড হেলথ প্রফেশনালসদের জার্মানিতে শর্টেজ, ভেরি ব্যাডলি শর্টেজ আমি বলবো, যেটা প্র্যাকটিক্যালি আমরা এখানে থাকতে গিয়ে ফেস করি বিভিন্ন জায়গাতে, হসপিটালে ডাক্তারের এখানে এখানে সেখানে। সো the number is actually it's not sufficient. সো সেই জায়গা থেকে বলাই যায় যে এখানে আসলে একটা হাই ডিমান্ড আছে যারা হেলথ সায়েন্সের বা লাইফ সায়েন্সের লোকজন তাদের। নিচের গ্রিন করে ছোট্ট দুইটা লাইন, এটা শুধুমাত্র সবাইকে জাস্ট একটু বুঝার জন্য অথবা একটু চিন্তার খোরাক দেওয়ার জন্য আমি বলবো। এই সার্ভেটা 2023 যেটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে, যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেলস 5.7% ইনক্রিজ হয়েছে 2023 তে, কনসিডারিং ওয়ার, ইউক্রেন এন্ড রাশিয়া ওয়ার, কনসিডারিং আফটার কোভিড। সো এটা আসলে it's a big thing. I mean, আমরা যারা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করি তাদের জন্য ডেফিনেটলি ইটস এ গুড নিউজ, বাট এট দ্য সেম টাইম এটা আসলে একটা চিন্তার খোরাক এই জন্যই যে এরকম একটা ইম্প্যাক্ট পড়ার পরে বুঝতে হবে যে আলটিমেটলি লাইফ সায়েন্স, প্রিসাইজলি ফার্মাসি, বাট লাইফ সায়েন্স ইন জেনারেল যতদিন মানুষ থাকবে, যতদিন জীবন থাকবে, ততদিন পর্যন্ত এই জিনিসগুলোর নেসেসিটি আলটিমেটলি আমরা এই ওয়ার্ল্ড থেকে কখনো রিমুভ করতে পারবো না, কমানো সম্ভব না। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, it's an epidemic situation or it's an war zone, whatever it is. At the same time বায়োটেকনোলজির জিনিসটা আমি নিচের লাইনে যেটা বায়োটেকনোলজির কথা লিখলাম, বায়োটেক এই কথাটা আমি আমার রিপ্রেজেন্টেশন চলাকালীন সময় হয়তো আরো রিপিট করবো। বায়োটেক ইজ দ্য ফিউচার, আমি বিলিভ করি বায়োটেক ইজ দ্য ফিউচার অ্যাবসলিউটলি। সো 2023 তে বায়োটেকের যে রেইজ হয়েছে 17%, ইটস হিউজ। কারণ যত কোম্পানিগুলো আছে, যত জায়ান্ট কোম্পানিগুলো আছে, ইভেন বাংলাদেশেও যদি আমরা এই জিনিসটা দেখি যে বাংলাদেশের সবগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি, অ্যাটলিস্ট যারা টপ মোস্ট 10 ফার্মাসিউটিক্যালস কোম্পানি, হয় তাদের বায়োটেক একটা প্ল্যান্ট অলরেডি আছে, অলরেডি তাদের প্রোডাক্ট মার্কেট আছে, যেমন ইনসেপ্টার আছে, আই নো। বাকি কোম্পানিগুলো যাদের নাই, দে আর অলরেডি ট্রাইং টু লঞ্চ। এবং যেটা বললাম যে এটা সবাই জানে, সবাই বুঝে, বায়োটেক ইজ দ্য ফিউচার। সো এই জায়গাতে এই দুইটা লাইনের মাধ্যমে জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করুন যে জার্মানি এই ক্ষেত্রে, আই মিন, ল্যান্ড অফ ইঞ্জিনিয়ার্স, বাট দো দে আর নট, মানে এমন না যে পিছনে পড়ে আছে বা তারা ইনভেস্ট করতেছে না বা তারা ব্যাপারটাকে এইভাবে দেখতেছে না। ওকে, কি সেক্টরস ইন লাইফ সায়েন্স, এটাকে আমরা আসলে এই স্লাইডটা তৈরি করতে আসলে একটু 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 টাফ হয়েছিল, কারণ আমরা লাইফ সায়েন্সের সেক্টরকে আসলে স্কুইজ করে একটা স্লাইডের মধ্যে নিয়ে আসাটা আসলে খুবই ডিফিকাল্ট। তো আমরা জাস্ট এই ৫টা ভাগে ভাগ করে বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে, স্লাইডের সুবিধার্থে, প্রেজেন্টেশনের সুবিধার্থে জাস্ট আমরা এটাকে ছোট করে এরকম করে নিয়ে আসছি যে আমরা এই ৫টা মূল সেক্টর হিসেবে ভাগ করতে পারি। শুরুতে ফার্মাসিউটিক্যালস এবং বায়োটেকনোলজি। এখানে ফার্মাসিউটিক্যালস এবং বায়োটেকনোলজি বলতে শুধুমাত্র ফার্মাসিস্ট এবং বায়োটেকনোলজিস্টরাই না। একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে বা আল্টিমেটলি ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা, তারাই বায়োটেক কোম্পানি আল্টিমেটলি, মানে মোটা দাগে তারা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ইদার তাদের বায়োটেক প্রোডাক্ট অথবা জেনেরিক প্রোডাক্ট, হোয়াটএভার ইট ইজ। সো এখানে আমার ফার্মাসিস্ট লাগে, কেমিস্ট লাগে, মাইক্রোবায়োলজিস্ট লাগে, বায়োকেমিস্ট লাগে, বায়োটেকনোলজিস্ট লাগে, ইঞ্জিনিয়ার্স লাগে। সো আলটিমেটলি একটা ফার্মাসিউটিক্যালস বা বায়োটেক কোম্পানি যদি হয়, তাহলে সেই কি সেক্টরটাতে এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, আর টক্সিকোলজিস্ট লাগে, এরকম আরো অনেকগুলো চিন্তা করলে আমরা পাবো। যদি কারো ভেটেরিনারি প্রোডাক্ট থাকে তাহলে ডেফিনেটলি আমাদের একটা ভেটেরিনারিস্ট লাগবে। সো এই সবাই আলটিমেটলি এই ফার্মাসিউটিক্যালস এবং বায়োটেক সেক্টরের মাঝখানে চলে আসে তাদের, যদি যদি ক্যারিয়ার আসপেক্ট থেকে চিন্তা করি। সেকেন্ড থিং, মেডিকেল ডিভাইস। যেমনটা আমি বলছিলাম বায়োটেকের কথা, যে বায়োটেক ইজ দ্য ফিউচার, ঠিক একই রকম ভাবে একই কথা মেডিকেল ডিভাইসের জন্য প্রযোজ্য। আমার সাথে যারা এখানে মানে এখন এখানে যারা জার্মানিতে থাকে এবং যারা এই সেক্টরে কাজ করে, তারা সবাই নিশ্চয়ই একমত হবে, মেডিকেল ডিভাইস ইজ অ্যাবসলিউটলি ফাস্ট গ্রোয়িং, অ্যাবসলিউটলি ফাস্ট। যেই সমস্ত কোম্পানিগুলোর এইখানে শুধুমাত্র এতদিন পর্যন্ত তাদের জেনেরিক প্রোডাক্ট ছিল, শুধুমাত্র বায়োটেক প্রোডাক্ট ছিল, নাও দে আর প্রোডিউসিং মেডিকেল ডিভাইস। এবং শুধু প্রোডিউসিংই না, তারা হিউজ আকারের ইনভেস্ট করতেছে মেডিকেল ডিভাইসের জন্য। এবং মেডিকেল ডিভাইসের ক্ষেত্রেও সেম, যে সাবজেক্টগুলোর কথা বললাম তাদেরকে লাগবে, তার সাথে ইঞ্জিনিয়ার্সদের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স,
যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের ইঞ্জিনিয়ার তারা, এই সমস্ত ইঞ্জিনিয়ার্সদেরও মেডিকেল ডিভাইস, যেমন আমি কিউএতে কাজ করতাম। আমার কলিগ ছিল কিউএতে, আমার কলিগ ছিল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ফার্মেসির থাউজেন্ডস মাইল অ্যাহেড ফ্রম ফার্মেসি। বাট তাদেরও এখানে কাজের স্কোপ আছে। সো মেডিকেল ডিভাইস হচ্ছে আরেকটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যেটাতে জার্মানি, পুরো ইউরোপ সবাই ইনভেস্টিং এ লট, এবং এটা ভেরি ফাস্ট গ্রোয়িং একটা কোম্পানি, একটা ইন্ডাস্ট্রি। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলতে গেলে শব্দটাতে আসলে আমরা চলে যাই আসলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট শুধুমাত্র কোম্পানি বেসড একটা সিনারিও আমরা হয়তো চিন্তা করি। বাট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলতে এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমরা শুধুমাত্র কোম্পানি মিন করছি না। রিসার্চ অ্যান্ড একাডেমিয়া শুড বি দ্য রাইট ওয়ার্ড হিয়ার। সো একাডেমিয়া বলতে আলটিমেটলি যেটা আমি বললাম যে এখানে অনেকগুলো ইন্ডিভিজুয়াল পাবলিক অ্যান্ড প্রাইভেট রিসার্চ ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে বিভিন্ন জিনিস নিয়ে। আমাদের হেলথ এবং লাইফ সায়েন্সের বিভিন্ন ইন্ডিভিজুয়াল সেক্টর নিয়ে। যেমন আমি এখানে ম্যাক্স প্ল্যাঙ্কের কথা লিখলাম। ম্যাক্স প্ল্যাঙ্ক খুবই নামকরা। ফ্রাউনহোফার আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য, ফার্মা ব্যাকগ্রাউন্ডের জন্য, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর জন্য ফ্রাউনহোফার খুবই রেনাউন্ড জার্মানিতে। এরা খুবই ভালো রিসার্চ করে আলটিমেটলি তারা। সো এটা একটা সেক্টর হইতে পারে যারা রিসার্চের দিকে ক্যারিয়ার করতে চান। হেলথ কেয়ার এবং ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। হসপিটাল ম্যানেজমেন্ট ফর এক্সাম্পল, যারা হেলথ কেয়ারের দিকে আসতে চান, যে হসপিটাল ম্যানেজমেন্ট আসলে ফর এক্সাম্পল ব্যাচেলর ইন ম্যানেজমেন্ট, যেটা বিজনেস ম্যানেজমেন্টের সাথে রিলেটেড আলটিমেটলি। আমাদের হয়তো এরকম মানুষজন বা বিবিএ পাস করে আসা এরকম মানুষজন হয়তো হসপিটাল ম্যানেজমেন্টের দিকে যেতে পারে। বাট ডেফিনেটলি ইউ উইল এগ্রি উইথ মি যে আপনি হসপিটাল ম্যানেজমেন্ট বা আপনি হেলথ বা লাইফ সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পাস করে আসা যে এক্সপেরিয়েন্স যদি কেউ হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি হসপিটাল ম্যানেজমেন্ট আপনার চাইতে ভালো ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মানুষটা করতে পারবে না। সো এটাই হচ্ছে ব্যাপার যে হেলথ কেয়ারের ক্ষেত্রে এবং ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে যারা এই দিকে আসতে চায় তাদের ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্ট শুড বি ওয়ান অফ দ্য ফোকাস পয়েন্ট, যে এটা ক্যারিয়ার পাথ হতে পারে। ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে যেটা ক্লিনিক্যাল নতুন প্রোডাক্ট বাজারে আসছে এবং যে প্রোডাক্টগুলো বাজারে আসছে, যে প্রোডাক্টগুলো পাইপলাইনে আছে, তাদের প্রত্যেকেরই ক্লিনিক্যাল ট্রায়াল কোনো না কোনো দিন শেষ হয়ে গেছে অথবা অনগোয়িং। তো এই ক্লিনিক্যাল ট্রায়াল গুলো আলটিমেটলি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু তার নিজস্ব কোনো ফ্যাসিলিটির মধ্যে করতে পারে না বা করে না। তো যখন ক্লিনিক্যাল ট্রায়াল গুলো করতে চায় তখন তাদের একটা ক্লিনিক্যাল ট্রায়াল অর্গানাইজেশনের প্রয়োজন হয়, এবং এই বিজনেস থিমটার উপর বেস করে প্রচুর ক্লিনিক্যাল ট্রায়াল ইনস্টিটিউশন এখন জার্মানিতে, গোটা ইউরোপে আমি বলবো, এবং তারা শুধুমাত্র ক্লিনিক্যাল রিসার্চ গুলো করে অ্যাজ এ কন্ট্রাক্ট ক্লিনিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন, এবং তার উপর বেস করে আলটিমেটলি ফার্দার স্টেপ গুলো নেয় আর&ডি এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যখন প্রোডাক্ট লঞ্চ করার প্রয়োজন হয়। এবং ক্লিনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট গুলোর মাঝখানে এটা একটা এমন ভাস্ট একটা ইন্ডাস্ট্রি যেখানে যতগুলো লাইফ সায়েন্সের ফ্যাকাল্টি আছে, যে সাবজেক্ট গুলোর কথা আমরা বললাম, তাদের প্রত্যেকেরই এখানে কোনো না কোনো কাজ আছে, প্রত্যেকেরই। মানে এমন কোনো জায়গা নাই একটা ক্লিনিক্যাল রিসার্চ ইনস্টিটিউশনে যেখানে আমি বলতে পারবো যে না এখানে ফার্মাসিস্টের কোনো কাজ নাই, না এখানে ডাক্তার দিয়ে তো কোনো কাজ হবে না, না এখানে টক্সিকোলজির কোনো কাজ নাই। এরকম কোনো সেক্টর নাই। প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনোভাবে এদেরকে ইনপুট করানো সম্ভব। লাস্ট থিং হচ্ছে এনভায়রনমেন্টাল এবং এগ্রিকালচার। এনভায়রনমেন্ট বলতে খুব সহজভাবে আমরা যে জিনিসগুলো বুঝি, আম আলো, মাটি, পানি, বাতাস, ডেফিনিটলি এই জিনিসগুলা আমরা প্রত্যেকবারই দেখি যে আমাদের বিভিন্ন ইউ কাউন্সিল গুলোতে এনভায়রনমেন্ট, কার্বন ডাইঅক্সাইড এমিশন, দে আর দ্য বিগেস্ট ইস্যু। যে জিনিসগুলো নিয়ে আলটিমেটলি এক দেশের সাথে আরেক দেশের মতের পার্থক্য থাকে। যদিও এটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, বাট আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে এনভায়রনমেন্ট ইটস সাচ এ বিগ থিং হিয়ার। সো এনভায়রনমেন্ট এবং এগ্রিকালচার আলটিমেটলি আম কখনো কোনো দেশ ডিনাই করতে পারবে না, এটলিস্ট ডেভেলপ কান্ট্রি গুলো, যে তাদের এই জায়গাগুলোতে ইনভেস্টের প্রয়োজন নয় বা তারা ডেভেলপ করতে চায় না। সো যে জায়গাগুলোতে ডেভেলপ করার প্রয়োজন হয় সেই জায়গাগুলোতে ডেফিনিটলি তাদের স্পেশালিস্টের প্রয়োজন পড়বেই এবং থাকেই। যেটা প্র্যাকটিক্যালি আমরা দেখি যে এনভায়রনমেন্ট এবং এগ্রিকালচারের যারা স্পেশালিস্ট তারা এনভায়রনমেন্ট এবং এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন এনজিও গুলো, ওয়ার্ল্ডের নাম করা সবগুলো এনজিও, যে কোনো এনজিওর কথা আপনি বলেন, আপনার এখন এই মুহূর্তে কার কথা মাথায় আসছে? ডব্লিউএইচও এর কথা বলবেন, ইউনিসেফ এর কথা বলবেন, ডক্টরস নো বর্ডারস এর কথা বলবেন, ডক্টরস নো ফার্মাসিস্ট এর কথা বলবেন। সবগুলো এনজিও আল্টিমেটলি এনভায়রনমেন্ট এবং এগ্রিকালচার নিয়ে তাদের কোনো না কোনো প্রজেক্ট রানিং। সো এই প্রত্যেকটা জায়গাতে আল্টিমেটলি আমাদের এনভায়রনমেন্টাল এবং এগ্রিকালচার সায়েন্স থেকে যারা পড়াশোনা করে আসছেন তাদের প্রত্যেকের এই জায়গাগুলোতে নিজস্ব ক্যারিয়ার পাথওয়ে খুঁজে পাওয়ার একটা সুযোগ থাকে।
ওকে, ক্যারিয়ার অপরচুনিটিস, এতক্ষণ যে কথাগুলো বললাম তার মাঝখানে ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে বেশ কিছু কথা চলে আসছে। তারপরেও আবারও এখানে ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে আলাদা করে এই স্লাইডটা করার প্রয়োজনটা হচ্ছে এটাই যে আমরা অ্যা ৩ টা ভাগে আল্টিমেটলি এই পুরো ক্যারিয়ার অপরচুনিটিসটাকে ভাগ করতে পারি। ৩ টা ভাগ বলতে ১, আপনি একাডেমিয়াতে থাকতে চান, আপনি রিসার্চ করবেন। আপনার ফার্দার টার্গেট যে আপনি প্রফেসরশিপ নিবেন। আপনি রিসার্চ ফিল্ডেই থাকবেন অলওয়েজ। তাহলে একাডেমিয়া রোলস এর যে পার্টটুকু, এটুকু হচ্ছে আপনার জন্য। আপনি পিএইচডি করবেন, পোস্ট-ডক করবেন, ফার্দার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, রিসার্চার হিসেবে কাজ করবেন, নিজেকে সায়েন্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন। তাহলে এই একাডেমিক রোল গুলো আপনার জন্য। যে লাইফ সায়েন্সের যে সেক্টরের কথাই বলেন না কেন, প্রত্যেক সেক্টর নিয়ে কোন না কোন রিসার্চ ইনস্টিটিউশন আছে যারা কাজ করতেছে, ইউনিভার্সিটি গুলো আছে যারা কাজ করতেছে। এখানে আপনি আপনার একাডেমিক রোল আপনি খুঁজে পাবেন। ইন্ডাস্ট্রি রোল, ইন্ডাস্ট্রি রোলটাকে আসলে আমি এখানে ২ টা ভাগে ভাগ করব। ইন্ডাস্ট্রি রোল বলতে একটা হচ্ছে যেটা আমরা টিপিক্যালি ইন্ডাস্ট্রি বলতে যে জিনিসটা বুঝি, ফ্যাক্টরি। যেখানে প্রোডাকশন হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, একটা এই পার্ট। আরেকটা ইন্ডাস্ট্রিয়াল পার্ট হচ্ছে যেটা আমরা ইন্ডাস্ট্রির সাথে সরাসরি কাজ করি কিন্তু ইন্ডাস্ট্রিতে বসে না। যদি আমাদের দেশের কনসেপ্টের সাথে একটু বুঝায় বলি তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের দেশের হেড অফিস, কোন ফার্মাসিউটিক্যালস কোম্পানির ধরলাম হেড অফিস। সেই হেড অফিসের যে মানুষগুলো অ্যা রেগুলেটরি অ্যাফেয়ার্স এর কাজ করে কিংবা সাপ্লাই চেইন এর কাজ করে, সেই মানুষগুলো কিন্তু অলওয়েজ একটা কন্টিনিউয়াস কমিউনিকেশন এর মধ্যে থাকে তাদের ইন্ডাস্ট্রি পিপল এর সাথে। এবং ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী তারা সেই কাজগুলো করে বা তাদের ডিমান্ড অনুযায়ী ইন্ডাস্ট্রি সেই কাজগুলো করে। আল্টিমেটলি ভাইস ভার্সা। অ্যাম এখানে ইন্ডাস্ট্রি রোল বলতে আমি এই ২ টা জিনিসকেই বোঝাচ্ছি। যারা সরাসরি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ম্যানুফ্যাকচার করুক বা কোয়ালিটি কন্ট্রোল করুক। আর তাদেরই আরেকটা পার্ট যারা ইন্ডাস্ট্রি বাট দে আর নট সিটিং টুগেদার ইন দ্য ফ্যাক্টরি। কোন একটা অফিস কমপ্লেক্সে তারা বসে থাকবে এবং তারা সেই কাজগুলো করবে যখন প্রোডাক্ট তাদের কাছ থেকে বের হয়ে মার্কেটে আসবে। সেই মার্কেটের পোস্ট মার্কেটিং অ্যাক্টিভিটি নিয়ে বা এই পুরো প্রসেস যে প্রসেসটা চলবে সেই প্রসেস নিয়ে। রবিউল তুমি কিছু এড করতে চাও? না, এড না। আমাদের এই যে চমৎকার একটা বলছিলেন যে একাডেমিক রোল এবং ইন্ডাস্ট্রিয়াল রোল। এখানে একটা প্রশ্ন খুবই আ রিলেভেন্ট। সো এই প্রশ্নটা একটু হুম, আপনাকে করতে চাই, যদি শর্টলি আনসার দেন। এরপরে আমরা হুম, আসলে খুব দ্রুত আগাবো হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট স্পেসিফিক যে ক্যারিয়ার রোল সেটা, এবং শেষের দিকে আমরা জানবো, আমার মনে হয় অডিয়েন্সটা এটাও বেশি জানতে চাইবে। এই যে ইন্ডাস্ট্রি এবং অন্যান্য যে জায়গাগুলোর কথা আপনি বলছেন, যে অপরচুনিটির কথা, হুম, হুম, এগুলো কিভাবে অ্যাচিভ করবে? এটাতে হয়তোবা আমরা খুব দ্রুত যাবো এবং পরবর্তী স্লাইড গুলোতে যাবো। যে প্রশ্নটার কথা আমি বলছিলাম, যে হুম, হুম। ইন্ডাস্ট্রিয়াল রোলে একজন প্রশ্ন করেছেন, উনি হচ্ছেন রাফিয়া নুসরাত প্রমি। উনি জানতে চেয়েছেন ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলোতে যদি জব পেতে হয় বাংলাদেশের বা কোন পাবলিকেশন কোন ইম্পোর্টেন্ট কিনা? কি বলবেন আপনি? পাবলিকেশন কি থাকা ইম্পোর্টেন্ট নাকি স্কিলটা খুব বেশি ইম্পোর্টেন্ট? যদি শর্টলি বলেন। যদি কেউ একাডেমিক রোলে যেতে চায় তাহলে পাবলিকেশন ডেফিনিটলি প্লেজ এ ভাইটাল রোল। কেউ যদি ইন্ডাস্ট্রিতে জব করতে চায় তাহলে পাবলিকেশনস আসলে ডাজন্ট প্লে এনি রোল রাদার দ্যান আমি বলব যে স্কিল ডেভেলপ করা আসলে ইম্পোর্টেন্ট। থ্যাংক ইউ। আমরা আশা করি পরবর্তী ধাপে আরো বিস্তারিত শুনবো। ওকে, ওকে গুড। ইন্ডাস্ট্রির ব্যাপারে কথা বলছিলাম যে ইন্ডাস্ট্রিতে যদি আমি এখানে বেশ কিছু জাস্ট পজিশনের নাম এড করেছি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য সবার বুঝার সুবিধার্থে। ইন্ডাস্ট্রিতে আমাদের এই রোলগুলো পসিবল যে এই রোলগুলোতে আল্টিমেটলি অ্যাম অ্যাম এই সাবজেক্ট গুলো লাইফ সায়েন্স স্পেশালিস্টরা কাজ করে। লাস্টের যে পার্টটা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এবং সোশ্যাল পাবলিক সেক্টর। এই জায়গাটাতে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট গভর্নমেন্ট জব। গভর্নমেন্টের ডেফিনিটলি এনভায়রনমেন্ট এবং সোশ্যাল পাবলিক হেলথ নিয়ে অনেক প্রজেক্ট রান করে। প্রজেক্টের বাইরে বেশ কিছু অর্গানাইজেশন, পাবলিক অর্গানাইজেশন যারা কাজ করে, তাদের এখানে বেশ কিছু পজিশনস থাকে। এবং ওয়াইডলি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে এনজিওস, যেটা একটু আগে বলছিলাম। তো প্রত্যেকটা এনজিওস এর থাউজেন্ডস অফ ডিফারেন্ট প্রজেক্টস রানিং পুরো ওয়ার্লড ওয়াইড চলতে থাকে। এবং জার্মানির যে জিনিসটা হয় যে জার্মানির যেমন আমি নাম বলতে পারি জিআইজেড এর। জিআইজেড অনেক প্রজেক্টের ফিন্যান্স করে। এটা গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিন্যান্স এর কোলাবোরেশন এ বেশ কিছু প্রজেক্ট চলে। বিভিন্ন এনজিওস কে তারা ফিন্যান্স করে এবং সেই প্রজেক্ট গুলো চলে। বিভিন্ন বিষয়ের উপরে চলে। মানে বিভিন্ন বিষয়ের উপরে চলে বাট ফোকাসড অন লাইফ সায়েন্স। সো এই প্রজেক্ট গুলোতে আল্টিমেটলি কাজ করা সম্ভব পৃথিবীর বিভিন্ন দেশে। এছাড়া পাবলিক এবং প্রাইভেট সেক্টর গুলোর কথা যেগুলো বললাম সেগুলো তো আছে। সো মোটা দাগে বলতে পারি আমরা এই ৩ টা ভাগে যদি ভাগ করি, উপরের ২ টাই ডেফিনিটলি প্রাইভেট। পাবলিক আর প্রাইভেটের মাঝখানে যদি ডিফারেনশিয়েট করতেই চাই, নিচের উপরের ২ টা জিনিস একাডেমিক রোল এবং ইন্ডাস্ট্রি, এই ২ টা জিনিস প্রাইভেট জব। হ্যাঁ, একাডেমিক এর কিছু জায়গাতে অবশ্য পাবলিকের
পাবলিক জব চলে আসবে। যদি কেউ পিএইচডি বা পোস্ট ডক করে কোনো ইউনিভার্সিটি আন্ডার, তাহলে ডেফিনিটলি ওটা পাবলিক জবের দিকে চলে যাবে আবার। বাট আদারওয়াইজ ইট উইল বি প্রাইভেট। এনজিওস গুলো আছে ডেফিনিটলি দে আর প্রাইভেট। বাট যেহেতু এই কথাটা পাবলিক এবং প্রাইভেটের কথাটা বারবার উঠে আসলো, সেজন্য আরেকটু ক্লিয়ার করে বলি। এটা মানে আমাদের দেশের পার্সপেক্টিভে যেহেতু যদি চিন্তা করি, মানে যদি না আল্টিমেটলি আমাদের দেশের পার্সপেক্টিভেই চিন্তা করব, যেহেতু আমরা সবাই বাংলাদেশী। অ্যাম আসলে এখানে পাবলিক এবং প্রাইভেট জবের মাঝখানে ওইভাবে আসলে কোনো ডিফারেনশিয়েট করার মতো কোনো সুযোগ নাই। যে আমার সুযোগ সুবিধা আমি অনেক বেশি পাবো, অনেক কম পাবো, আমার এটা হবে, ওইটা হবে না। ব্যাপারগুলো একেবারেই এরকম না। মানে ওই দিক থেকে আমরা মনে হয় এই জিনিসটাকে একদম কমপ্লিটলি মাথা থেকে বের করে দিতে পারি যে জব ইস জব। পাবলিক অ্যান্ড প্রাইভেট ডাজন্ট প্লে এনি রোল। ফার্মাসিউটিক্যালস নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে ফার্মাসিউটিক্যালস এর ১ম এ যেটা আমি বলব, যদি এখানে কেউ ফার্মাসিস্ট থেকে থাকেন বা ফার্মাসিউটিক্যালস আল্টিমেটলি আপনার ক্যারিয়ার আপনি জার্মানিতে চিন্তা করে থাকেন, তাহলে ১ম এই আপনাকে জানতে হবে যে আসলে কোন জায়গাগুলোতে আমি মানে জবের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবো বা এপ্লাই করতে পারবো। ১ম যে জিনিসটা এখানে এই লিস্টে কমিউনিটি অ্যান্ড হসপিটাল ফার্মাসিস্ট। এটাকে একদম আমি উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশের ডিসপেন্সারি, ওষুধের দোকান, যেটা আমরা আমাদের দেশে বলি। ঠিক এটাই হচ্ছে কমিউনিটি এবং মানে হসপিটাল ফার্মেসি ডেফিনিটলি হসপিটালে যে ফার্মাসিউটিক্যালস যে যে ডিসপেন্সারি থাকে, প্রত্যেকটা হসপিটালের নিজস্ব একটা ডিপো থাকে। বা নিজস্ব একটা ডিসপেন্সারি থেকে যেখান থেকে মানুষ ওষুধ কেনে, কিংবা তারা যে সমস্ত পেশেন্টদেরকে ইন হাউস পেশেন্টদেরকে যে ওষুধগুলো প্রতি বেলাতে আল্টিমেটলি প্রোভাইড করে, সেগুলো দেখার জন্য বা ঠিক করার জন্য আল্টিমেটলি একজন ফার্মাসিস্টের প্রয়োজন হয়। সেটা হচ্ছে হসপিটাল ফার্মাসি। আর কমিউনিটি ফার্মাসি যেটা আমাদের ওষুধের দোকান বা ডিসপেন্সারি, যেখানে আল্টিমেটলি আমাদের দেশেও আমরা সবাই যাই। এখানেও সেম, এখানেও সেই ওষুধের দোকানগুলোতে আল্টিমেটলি সবাই যায় ওষুধ নেয়ার জন্য। যদি কেউ তার ক্যারিয়ার এই ২ জায়গার এই ২ টা পাথওয়ে যেকোনো একটা পাথওয়েতে করতে চায় ফার্দার, তাহলে তার জন্য অ্যাজ এ ফার্মাসিস্ট জার্মানিতে রেজিস্ট্রেশন এক্সাম পার্টিসিপেট করা এবং পাস করা ইস এ মাস্ট। যদি কেউ এই ২ টার যেকোনো একটা করতে চায়। আমি এটা ডিটেইলস এ পরে আসবো, পরের স্লাইডে। আ এরপরে ঠিক নিচের যে বাকি যে জিনিসগুলো আছে, রিসার্চ অ্যান্ড একাডেমিয়া, যেটা রিসার্চ অ্যান্ড একাডেমিয়া বলতে আমি আগেও যে জিনিসটা বুঝাইছি, যে কেউ যদি ফার্মাসিউটিক্যালস এর কোনো স্পেসিফিক কোনো পার্ট নিয়ে, যে অনকোলজির কোনো প্রোডাক্ট নিয়ে, কিংবা আ ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন ফর এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল। আমি ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন এর কোনো একটা স্পেসিফিক পার্ট নিয়ে, কিংবা ভেরি পপুলার থিম এবং আমার খুব পছন্দের জিনিস অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি। আপনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কোনো রিসার্চ করুন ফর এক্সাম্পল। এই ধরনের রিসার্চ গুলোতে পিএইচডি বা পোস্টডকের দিকে যদি কেউ যেতে চায়, তাহলে ডেফিনিটলি তার জন্য ইউনিভার্সিটিস গুলোর যে রিসার্চ হয় আমাদের এখানে, আমি ২টা ইউনিভার্সিটির কথা এটলিস্ট বলতেই পারি। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হাইডেলবার্গ, যাদের খুবই ভালো রিসার্চ হয় পুরো জার্মানিতে, মেডিকেল সায়েন্স নিয়ে, হেলথ সায়েন্স নিয়ে। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বন। ২ টা জায়গাতে খুবই চমৎকার রিসার্চ হয়। আমি হয়তো আরো ইউনিভার্সিটিস গুলোর হয়, বাট আমি এই ২ টা ইউনিভার্সিটির কথা জানি। রিসার্চ অ্যান্ড একাডেমিতে যারা, তারা ওই দিকটাতে যেতে পারেন। একই সাথে এই রিসার্চ অ্যান্ড একাডেমিয়ার মধ্যে আর&ডি টাও যোগ করা। আর&ডি যারা বাংলাদেশের আর&ডি তে জব করেন, তারা যদি এখানেও আর&ডি তে জব করতে চান, ফ্যাক্টরিতে মানে ফার্মা ইন্ডাস্ট্রিতে ডিরেক্ট আর&ডি তে জব করতে পারবেন। কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অ্যাসিউরেন্স, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অ্যাসিউরেন্স এটা পুরো ইটস এ ইউনিভার্সাল থিম অ্যাকচুয়ালি। মানে ফার্মা এনভায়রনমেন্ট এর কথা যদি চিন্তা করি, তাহলে কোয়ালিটি কন্ট্রোল বাংলাদেশে একরকম আর এখানে একরকম একেবারেই না। আল্টিমেটলি জিএমপি গাইডলাইন ইস ফর দ্য হোল ওয়ার্ল্ড। আল্টিমেটলি আপনি আইসিএইচ গাইডলাইন ফলো করেন আর ইইউ গাইডলাইন ফলো করেন, হোয়াটএভার ইট ইস, বা এফডি এর গাইডলাইন ফলো করেন, হোয়াটএভার ইট ইস, দে আর সেম আল্টিমেটলি এভরিওয়্যার। সো আল্টিমেটলি ওখানে যেরকম হয় এখানেও এরকম হবে, হয়তো আরেকটু ভাস্ট, আরেকটু মোর প্রিসাইজ এনভায়রনমেন্ট এ আপনি করতেছেন, ব্যাপারটা এরকম হতে পারে। এর চেয়ে বেশি কিছু না। প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেম। এটাও ইউনিভার্সাল জিনিস। পুরো ওয়ার্ল্ডে একরকম ভাবেই চলে। রেগুলেটরি অ্যাফেয়ার্স এ যদি আসি, হ্যাঁ, দেয়ার শুড বি সামথিং ডিফারেন্ট। কারণ রেগুলেটরি অ্যাফেয়ার্স এর একেক জায়গার একেক দিকের রেগুলেশনস একেক রকম। রেগুলেটরি অ্যাফেয়ার্স এ আমাদের এইখানে ইইউ রেগুলেটরি বডি যারা আছে, তাদের যেমন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এমা, আল্টিমেটলি এমা হচ্ছে রেসপন্সিবল ফর অল দ্য ইউ কান্ট্রিজ। সো এখানে আপনি একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন, সেই প্রোডাক্টের ক্ষেত্রে কি রেগুলেশনস আপনাকে মেইনটেইন করতে হবে। ইফ ইউ আর চেঞ্জিং এনিথিং ইন দ্য প্রোডাক্ট হোয়াট ইজ নট মেনশনড ইন দ্য ডোসিয়ার, সেই ক্ষেত্রে আপনাকে কি ভেরিয়েশন আনতে হবে, কিভাবে আনবেন, কিভাবে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনার কি স্টেপ, আপনি কি করতে অ্যালাউড, কি করতে অ্যালাউড না, এই বিষয়গুলো একটু জানতে হবে এবং এই বিষয়গুলো ডেফিনিটলি বাংলাদেশের তুলনায় একটু ডিফারেন্ট।
সেলস এন্ড মার্কেটিং আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ক্ষেত্রে ইটস এ বিগ থিং। আমি জাস্ট এখানে ডিটেলস পরে বলবো, এটার জন্য একটা আলাদা স্লাইড তৈরি করা আছে। আমি জাস্ট বললাম আর কি, সেলস এন্ড মার্কেটিং আপনি যেতে পারেন, আপনি চিন্তা করেন সেলস এর ব্যাপারটা আপনি বাদ দেন, সেলস আসলে না, আপনি মার্কেটিং এ যেতে পারেন। এখানে আসলে সেলস এর ওরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না। তার সাথে যেটা অ্যাড হবে হুইচ উইল বি ইন্টারেস্টিং ফর ইউ, টেন্ডার ম্যানেজার। আমাদের এখানে যেহেতু হেলথ কেয়ার ইন্স্যুরেন্স এর ব্যাপার থাকে, আমাদের হেলথ ইন্স্যুরেন্স এর ব্যাপার থাকে, এবং হেলথ ইন্স্যুরেন্স এর সাথে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মেডিসিনেরই সম্পর্ক থাকে, এক্সেপ্ট ওটিসি, ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেগুলো আমরা সরাসরি বাজার থেকে কিনতে পারি। বাদবাকি সমস্ত প্রোডাক্ট গুলোর জন্য টেন্ডার হয়, টেন্ডার কল করা হয়, এবং টেন্ডার অনুযায়ী একেকটা ইন্স্যুরেন্স কোম্পানি একেকটা কোম্পানির একেকটা প্রোডাক্টকে বিড করে এবং তারা সেই টেন্ডার উইন করে। সো এই টেন্ডারটা ম্যানেজ করার জন্য, এই পুরো টেন্ডার ম্যানেজমেন্টের জন্য আল্টিমেটলি সমস্ত কোম্পানির কিছু লোক প্রয়োজন হয়। সো এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি সুযোগ পেলে পরে এটার একটু ডেসক্রাইব করব। লাস্ট থিং ইজ দ্য ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা আগে বলছিলাম যে ক্লিনিক্যাল ট্রায়ালের জায়গাগুলোতে ফার্মাসিস্টের ডেফিনিটলি প্রয়োজন হয়। সো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েটসরা, মানে জয়নিং পজিশনটা থাকে অলওয়েজ যে ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েটস বা সিনিয়র অ্যাসোসিয়েটস, যদি কারো এক্সপেরিয়েন্স থাকে। দেয়ার আর এ লট অফ কোম্পানিজ যারা ক্লিনিক্যাল রিসার্চ করে এখন, এবং ড্রাগ সেফটি অফিসার, যেটা ফার্মাকোভিজিলেন্স, আমাদের দেশের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই জিনিসটা এখানে অনেক বেশি বড়। আমাদের দেশেও ডেফিনেটলি মানে জিনিসটা কাগজে কলমে আছে আসলে ফার্মাকোভিজিলেন্স, বাট আসলে প্র্যাকটিক্যালি খুব একটা কাজ হয় না। এটা পেশেন্টের আমি আমি ব্লেম করছি না কিন্তু আমি কোনো কোম্পানিকে বা কাউকে, বাট এখানে যেটা প্র্যাকটিসটা হয় আমাদের এখানে, আমি জাস্ট একদম একদম প্র্যাকটিক্যালি আমার আমার জীবন থেকে নেওয়া উদাহরণ দেই। আমার এরকম কমপ্লেইন আসছে, একজন পেশেন্ট এরকম কমপ্লেইন করছে যে ব্লিস্টারটা অনেক বড়। এখানে প্রচুর প্যাকেজিং ম্যাটেরিয়াল ওয়েস্ট হচ্ছে। এতে এনভায়রনমেন্টের ক্ষতি হবে। তোমরা পারলে এটাকে একটু ছোট করে নিয়ে আসো। দিস ওয়াজ অ্যান অ্যাডভাইস, বাট এট দ্য সেম টাইম ইট ওয়াজ আ কমপ্লেইন। সো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে সব ফার্মাকোভিজিলেন্স এর আন্ডারে চলে যাবে, ইনক্লুডিং, এটা তো আমি খুব ছোট্ট জিনিস বললাম, ইনক্লুডিং এনি কাইন্ড অফ অ্যাডভার্স রিঅ্যাকশন হুইচ ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। এবং কোন কোম্পানি কখনোই চায় না যে তার প্রোডাক্ট কেউ খাওয়ার পর কোন রকম অ্যাডভার্স ইভেন্ট হোক। সাইড ইফেক্ট কিন্তু আলাদা জিনিস। সাইড ইফেক্ট শুড বি দেয়ার। লিখাই থাকে প্রত্যেকটা প্রোডাক্টের লিটারেচারে। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, ১ মিনিট ভাইয়া। নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি আরেকবার এই জায়গাটাতে একটু রিপিট করব। শুধুমাত্র আমি আবারও রিপিট করছি। ভাইয়া নেক্সট, হ্যাঁ। আমি এখানে আবারও রিপিট করছি, শুধুমাত্র কমিউনিটি এবং হসপিটাল ফার্মাসিস্ট ছাড়া বাদবাকি নিচের যে জবগুলোর কথা এখানে বলা, তাদের কারোরই ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন এক্সাম ইন জার্মানি নট এ মাস্ট। আপনি রেজিস্ট্রেশন এক্সাম দেওয়া ছাড়া বাকি জায়গাগুলোতে কাজ করতে পারবেন with your skill and knowledge. আচ্ছা, আমি ১ম এ ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার একটা আয়োজনের জন্য। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং সার্ভিসগুলো সম্পর্কে জানলাম। ডেফিনিটলি আমি সাবস্ক্রাইব করব বা ফার্দার কমিউনিকেশন করব। জাস্ট কুইকলি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি মিড ক্যারিয়ার প্রফেশনাল। আমি সরকারি চাকরি করি বা আমার প্র্যাকটিস মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করছিলাম অপরচুনিটি কার্ডের কথা শুনেই এপ্লাই করা বা জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করেছিলাম। A1 কমপ্লিট করেছি, সিট পাচ্ছি না A2 এর জন্যে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, মানে আপনাদের হয়তো প্রফেশনালি বলছেন, বাট আমার কিছু বন্ধু বান্ধব বাইরে আপনাদের মতন কাজ করেন জার্মানিতে। তো তারা আমাকে একটা সাজেস্ট করলেন যে অপরচুনিটি কার্ড খুব অল্প সময়ের জন্য দেয়, মানে ১ বছরের জন্যে। আর হচ্ছে যদি অন্য আদার্স কোনো ভিসাতে যদি আসা যায়, যেহেতু লোভন ভাই দেখাচ্ছিলেন যে ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশনের জন্য প্রায় ১ বছরের মতো একটা সময় লাগে, ল্যাঙ্গুয়েজ এন্ড আদার্স। আমি ধরে নিচ্ছি যে মেডিকেল প্রফেশনালদের ক্ষেত্রেও তাই হবে। সেক্ষেত্রে আমার জন্য অ্যাকচুয়ালি কোনটা ভালো হবে আর কি? থ্যাংক ইউ। আমি আপনারটা নিয়ে আনসারটা দিতে চেষ্টা করি, বিকজ আমি এটা নিয়ে কাজ করেছি। সেটা হচ্ছে আপনার নিজে যদি আপনি আসতে চান, তাহলে বেসিক্যালি আপনার যে ওয়েটা আছে, আপনি যে পথে এখন আছেন যে B2 করবেন ইন 1 ইয়ার্স, এটা আপনি কন্টিনিউ করেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনার যে ডিগ্রিটা রয়েছে MBBS, এটাকে আপনার জ্যাব ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ আপনার ডিগ্রিটা ইকুইভ্যালেন্সি করতে হবে। এরপর জার্মানিতে এটাকে বলে NN কানুন। এইটা যখন আপনি করবেন, NN কানুন করার পরে আপনি ভ্যালিড, আপনার ডিগ্রি অ্যাকসেপ্টেড, আপনার জ্যাব ভেরিফিকেশন ডান, এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আছে টিল B2, আপনি তখনই অপরচুনিটি কার্ডে এখানে এসে কোনো একটা অ্যাব্রোভিয়েশন জন্য কোনো একটা হসপিটালে আপনি জয়েন করতে পারেন। দেয়ার আর প্লেন্টি অফ গুড এক্সাম্পল অফ দ্যাট। আমি জানি না আমি ক্লিয়ার করে বলতে পারছি কিনা আপনার। আপনি বাংলাদেশ থেকে এই আপনার ডিগ্রি এবং মেডিকেল ডিগ্রিটা ভেরিফাই এবং রিকগনাইজ করার প্রসেসটা শুরু করবেন। করার
পরে এটা যেহেতু সময় লাগে, এটা শেষের দিকে যখন আসবে তখনই আপনি অপরচুনিটি কার্ডে এপ্লাই করতে পারেন এবং সরাসরি এখানে তারপরে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনার যেটা করতে হবে, এটাকে বলা হয় Fachsprache Prüfung, Cantonese Prüfung, FSP। তো এই প্রুফটা আপনি এখানে এসেও দিতে পারবেন। এটা করতে হয় যে B2 হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, আর C1 এ যেটা করতে হয় সেটা হচ্ছে মেডিকেল টার্মিনোলজির উপরে আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। তো মেডিকেল টার্মিনোলজি এবং জার্মান ল্যাঙ্গুয়েজ দুইটা মিলেই পরবর্তীতে আপনি Fachsprache যে প্রুফুংটা রয়েছে FSP, এটাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। হাসনাইন ভাই, আমি লোভন ভাই, আপনার যদি লাস্ট কোনো রিমার্ক থাকে কাইন্ডলি, এরপর আমি হাসনাইন ভাইকে সেশন ক্লোজ করার জন্য ফ্লোর দিচ্ছি। সবাইকে ধন্যবাদ যারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে শুনছিলেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, সাফল্য কামনা রইলো। যারা যারা জার্মানি আসতে চান তাদের জন্য, SCCG এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। হাসান ভাই, রবিউল, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এরকম অন্য কোন এক্সপার্টের এইরকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবে হচ্ছে কানেক্টিং ডটস। এই জন্যই হচ্ছে আমাদের যাত্রা শুরু, এই জন্যই হচ্ছে SCCG এর পথ চলা, এবং আমাদের এক্সপার্টরা খুব মনোযোগ, খুব সময় নিয়ে এবং সিনসিয়ারিটির সাথে হচ্ছে তাদের সার্ভিসগুলো প্রোভাইড করে। আশা করি আপনারা উপকৃত হবেন। আমাদের মূল লক্ষ্য আপনাদের যদি একটু সহায়তা করতে পারে এবং একজনও যদি তার ক্যারিয়ারটা চেঞ্জ করতে পারে থ্রু আস, আমরা হ্যাপি এবং বাংলাদেশ উপকৃত হবে। সাথে সাথে সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।